হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের প্রত্যেকটি বিষয়ে সাজেশন কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমাদের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের। আজ থেকে আমি তোমাদের শুরু করছি লাস্ট মিনিট সাজেশন। এটা যদি তোমরা দেখে যাও, এর বাইরে তোমাদের আর এক্সট্রা আর কিছুই পড়তে লাগবে না। আজকে আমার সাজেশনটি হচ্ছে ডিএলএড ফার্স্ট ইয়ারদের জন্যে চাইল্ড স্টাডিজ বিষয়ে। এখানে আমি এমসিকিউ থেকে শুরু করে 16 নম্বর অবধি সব রকমের আমি তোমাদের প্রশ্ন রেখেছি, তার সাথে আনসারও আমি দিয়ে দিচ্ছি। তোমরা এটা খুব ভালোভাবে দেখো প্রথম থেকে শেষ অবধি। এইটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের আর এক্সট্রা আর কিছুই পড়তে লাগবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। এর ফার্স্ট প্রশ্নটা কি? শিশুর বিকাশ হলো, অপশনগুলো দেখে নাও। এ হচ্ছে উচ্চতা ও ওজন বৃদ্ধি, বি হচ্ছে উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, সি বলছে কাজে পারদর্শিতা বৃদ্ধি, ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। তারপরে প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় অপশন এ 3 বছর বয়সে, অপশন বি 11 বছর বয়সে, অপশন সি 6 বছর বয়সে, নাকি অপশন ডি 18 বছর বয়সে। এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে 6 বছর বয়সে। 6 বছর বয়সে শিশুদের মস্তিষ্ক 90% পরিণত হয়ে যায়। তারপরেরটা দেখো, বলছে ব্যক্তির জীবন বিকাশের ক্ষেত্রে কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয়? অপশনগুলো দেখো। বলছে শৈশবকাল, অপশন বি বলছে বয়ঃসন্ধিক্ষণ, অপশন সি বলছে প্রাপ্তবয়স্ক, নাকি ডি কোনোটিই নয়। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে বয়ঃসন্ধিক্ষণ বা কৈশোরকাল। ঠিক আছে? বয়স সীমা হচ্ছে 12 থেকে 19। ঠিক আছে? কিন্তু তোমরা কোনো কোনো বইতে 12 থেকে 18ও পেতে পারো। পরের প্রশ্নটা বলছে ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর। কোন বিজ্ঞানী এটি উল্লেখ করেছেন? অপশনগুলো দেখে নাও। এ হচ্ছে টারম্যান, বি হচ্ছে ডারউইন, সি হচ্ছে মেন্ডেল, ডি বলছে উডওয়ার্থ এবং মার্কুইস। এর সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে এ টারম্যান। তার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে সামাজিকীকরণ হলো একটি এটি একটি শিখন প্রক্রিয়া, পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে, সি বলছে এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডি বলছে ওপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটা কি হবে? সামাজিকীকরণ একটি শিখন প্রক্রিয়া। তারপরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে সামাজিকীকরণ এ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বি প্রথম শৈশব থেকে বয়ঃসন্ধিক্ষণ পর্যন্ত ঘটে, সি বিদ্যালয়ে প্রবেশ করার পরেই প্রকৃত সামাজিকীকরণ শুরু হয়, নাকি ডি শিশু যখন অন্যান্যদের সংস্পর্শে আসে তখন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তারপর এটা দেখো। বলছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি? অপশনগুলো দেখো। বলছে এ জ্ঞানমূলক বিকাশ, বি জ্ঞানমূলক দ্বন্দ্ব, সি ভূমিকা গ্রহণের ক্ষমতা, ডি ওপরের সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে উপরের সবগুলি। কি কি লাগে? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব আর ভূমিকা গ্রহণ, এই তিনটেই নৈতিক বিকাশের উপাদান। ঠিক আছে? তারপরটা দেখে নাও। পরের প্রশ্নটা দেখো। বলছে কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা
নৈতিক আচরণ নির্ধারিত হয়? অপশনগুলো দেখো, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর নাকি ষষ্ঠ স্তর? এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে ষষ্ঠ স্তর। একদম শেষ স্তরে গিয়ে এই নৈতিক আচরণটা বিবেক দ্বারা নির্ধারিত হয়। তারপরটা দেখো, বলছে কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কটি পর্যায় থাকে? এগুলো তোমরা খুব গুলিয়ে ফেলো। কোহলবার্গের পর্যায় হচ্ছে 3টি, ঠিক আছে? পর্যায় হচ্ছে 3টি। একটা হচ্ছে প্রাক প্রথাগত, একটা হচ্ছে প্রথাগত, আর একটা হচ্ছে উত্তর প্রথাগত, ঠিক আছে? এখানে এই 3টিকে বলছি পর্যায়, আর পর্যায়ের ক্ষেত্রে দুটো দুটো করে স্তর থাকে, ঠিক আছে? স্টেজ বা স্তর থাকে দুটো করে। তাহলে এইটা হবে পর্যায়, পর্যায় তাহলে 3টি, আর এইগুলো বলছে স্তর। স্তর তাহলে কটা হবে? স্তর হবে 6টি, আর পর্যায় হবে 3টি। তাহলে কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কটি পর্যায় আছে? 3টি পর্যায় আছে। তারপরের প্রশ্নটা দেখে নাও। বলছে মূর্ত সক্রিয়তামূলক স্তরের বয়সসীমা হলো, মূর্ত সক্রিয়তা স্তরের বয়সসীমা কত? এ বলছে 2 থেকে 7 বছর, বি 5 বছর থেকে 10 বছর, সি বলছে 7 বছর থেকে 11 বছর, ডি বলছে 10 বছর থেকে 15 বছর। এখানে সঠিক উত্তরটা হবে 7 থেকে 11 বছর। তারপরে প্রশ্নটা দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? এটা দেখে নাও অপশনগুলো। এ বলছে শাস্তি ও বাধ্যতা, বি বলছে সমাজ প্রত্যাশিত আচরণ, সি বলছে সর্বজনীন নীতি, ডি হচ্ছে অনুকরণ। এটা কোনটা প্রাসঙ্গিক নয়? তাহলে এখানে সঠিক আনসারটা কি হবে? সঠিক উত্তরটা হয়ে যাবে ডি, অনুকরণ। তারপরের প্রশ্নটা দেখো, বলছে নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে? এটা দেখে নাও অপশনগুলো। ভাষার বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, ডি বলছে নৈতিক বিকাশ। এখানে সঠিক আনসার কি হবে? এখানে সঠিক আনসারটা হবে ডি, নৈতিক বিকাশ। তারপরে প্রশ্নটা দেখো, বলছে ভাইগটস্কির প্রক্সিমাল বিকাশের সীমা, যেটাকে বলে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি, অপশনগুলো দেখে নাও। এ শিক্ষার্থীর শিখনের ক্ষমতা ব্যক্ত করে, বি শিক্ষার্থীর শিখনের অসম্পূর্ণতাকে ব্যাখ্যা করে, সি শিক্ষার্থীর শিখনের ওপর অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে, ডি ওপরের সবগুলি। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে ডি। উত্তরটা ডি কেন হলো? কারণ জেডপিডি, এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এখানে এসে শিক্ষার্থী একা কাজটা করতে পারবে না, সেক্ষেত্রে তার কার প্রয়োজন পড়বে? এমকেও। এমকেও এসে তাকে স্ক্যাফোল্ডিং করবে, মাচা নির্মাণ করবে, স্ক্যাফোল্ডিং করবে, স্ক্যাফোল্ডিং করবে। এক্ষেত্রে তার অসম্পূর্ণতা ব্যক্ত হয়ে যাবে, তার ক্ষমতাটাও ব্যক্ত হয়ে যাবে, আর তার উপর অন্যদের ভূমিকাও ব্যক্ত হবে, ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখে নাও। তারপরের প্রশ্নটা বলছে বর্তমানে নির্মিতি বা দৃষ্টিভঙ্গি এ শিক্ষা বিজ্ঞানে প্রয়োগ করা হয়, বি শিক্ষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞানের বিষয়সমূহে প্রয়োগ করা হয়, সি সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞানে প্রয়োগ করা হয়, ডি সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান এবং বাণিজ্য বিজ্ঞান, অর্থাৎ সব ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে ডি, সব ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে সামাজিকীকরণ শুরু হয় এ গৃহ পরিবার থেকে, বি বিভিন্ন ধরনের অংশগ্রহণের মাধ্যমে, সি বিদ্যালয়ে, ডি উপরের সবকটি। এখানে বলে দাও তোমাদের সঠিক উত্তরটা কি হবে? বলছে শুরু হয়। শুরু হয় কোথা থেকে? গৃহ ও পরিবার থেকে।
তারপরে প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা হলো, প্যাভলভের পরীক্ষায় স্বাভাবিকভাবে লালাক্ষরণ ঘটায় এমন উদ্দীপকটিকে, যেমন খাদ্য, তাকে কি বলা হয়? অপশনগুলো দেখো। ক বলছে শর্তাধীন উদ্দীপক, খ হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, গ বলছে স্বাভাবিক প্রতিক্রিয়া, আর ঘ হচ্ছে শর্তাধীন প্রতিক্রিয়া। কি বলা হবে? এটার সঠিক আনসারটা হবে স্বাভাবিক উদ্দীপক। তারপরে প্রশ্নটা দেখো। তারপরে প্রশ্নটা বলছে, মূল উদ্দীপকের যেমন খাদ্যের অনুপস্থিতিতে শুধুমাত্র ঘণ্টাধ্বনির ফলে লালাক্ষরণের ঘটনাটিকে কি বলা হয়? অপশনগুলো দেখো। স্বাভাবিক প্রতিক্রিয়া, শর্তাধীন উদ্দীপক, শর্তাধীন প্রতিক্রিয়া, নাকি অপানুবর্তন। এটা কি হবে আনসারটা? এর সঠিক উত্তরটা হয়ে যাবে গ, শর্তাধীন প্রতিক্রিয়া। তারপরে প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে, প্যাভলভের পরীক্ষা অনুযায়ী ধ্রুপদী অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং প্রক্রিয়ার মূল ভিত্তি কি? অপশনগুলো দেখে নাও। ক বলছে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ, অপশন খ হচ্ছে দুটি উদ্দীপকের মধ্যে অনুষঙ্গ বা সংযোগ স্থাপন, অপশন গ হচ্ছে পুরস্কার ও শাস্তির প্রভাব, খ বলছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা হবে খ, দুটি উদ্দীপকের মধ্যে অনুষঙ্গ বা সংযোগ স্থাপন। তারপরেরটা দেখে নাও। পরের প্রশ্নটা হচ্ছে, বিএফ স্কিনারের শিখন তত্ত্বটি কি নামে পরিচিত? অপশনগুলো দেখো। প্রাচীন অনুবর্তন, খ বলছে সক্রিয় অনুবর্তন, গ হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন, আর ঘ হচ্ছে প্রচেষ্টা ও সংশোধন তত্ত্ব। এর আনসারটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তারপরেরটা দেখো। স্কিনারের তত্ত্বে কোনো আচরণকে বারবার ঘটাতে বা শক্তিশালী করতে যা ব্যবহার করা হয় তাকে কি বলে? অপশনগুলো দেখো। অপশনগুলো হচ্ছে উদ্দীপক, প্রতিক্রিয়া, পুনরুদ্রেক, নাকি রিইনফোর্সমেন্ট বা ফোর্সার। তাহলে সঠিক আনসারটা কি হবে? রিইনফোর্সমেন্ট। ঠিক আছে। তারপরটা দেখো। পরের প্রশ্নটা হচ্ছে, ইঁদুর ও পায়রার ওপর পরীক্ষা করার জন্য স্কিনার যে বিশেষ খাঁচা বা বাক্সটি তৈরি করেছিলেন তার নাম কি? অপশনগুলো দেখো। অপশন ক বলছে পাজল বক্স, অপশন খ বলছে স্কিনার বক্স, অপশন গ হচ্ছে কন্ডিশনিং বক্স, আর অপশন ঘ হচ্ছে থর্নডাইক বক্স। এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে স্কিনার বক্স। তারপরে প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব অনুযায়ী মূর্ত সক্রিয় স্তর এর বয়স সীমা কত? অপশনগুলো দেখো। অপশন ক বলছে 0 থেকে 2 বছর, খ বলছে 2 থেকে 7 বছর, গ বলছে 7 থেকে 11 বছর, আর ঘ হচ্ছে 11 বছরের ওপরে। এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে গ, 7 থেকে 11 বছর। তাহলে 0 থেকে 2 বছরটা কি? সংবেদন সঞ্চালকমূলক স্তর, তারপরে প্রাক সক্রিয়তার স্তর, এটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, আর এটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর। তারপরে প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা বলছে, কোন স্তরে শিশুরা বস্তুকে বড় থেকে ছোট, ভারী বা হালকা, বা সোজা থেকে উল্টো ভাবে সাজাতে পারে? অপশনগুলো দেখো। অপশন ক বলছে সংবেদন চালকমূলক স্তর বা সংবেদন সঞ্চালকমূলক স্তর, খ হচ্ছে প্রাক ধারণামূলক স্তর বা প্রাক সক্রিয়ত স্তর, তারপর বলছে মূর্ত সক্রিয়ত স্তর, তারপর নিয়মতান্ত্রিক সক্রিয়ত স্তর বা যৌক্তিক স্তর। কোনটা হবে? এখানে সঠিক আনসারটা হবে গ, মূর্ত সক্রিয়ত স্তর। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের প্রশ্নটা হচ্ছে, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং তার অর্থ কি? অপশনগুলো দেখো।
অপশন ক বলছে পার্সন বা ব্যক্তি, খ বলছে পার্সোনাল বা ব্যক্তিগত, গ হচ্ছে পার্সোনা বা মুখোশ, খ হচ্ছে সোনার বা শব্দ। এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তরটা হবে পার্সোনা মানে মুখোশ, এটা থেকে এসেছে। তারপরটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব অনুযায়ী ছেলের মায়ের প্রতি আসক্তিকে কি বলা হয়? অপশনগুলো দেখো, অপশন ক বলছে ইলেকট্রা কমপ্লেক্স, অপশন খ হচ্ছে ওডিপাস কমপ্লেক্স, অপশন গ হচ্ছে ইগো, অপশন খ হচ্ছে সুপার ইগো। এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে ওডিপাস কমপ্লেক্স। তাহলে বাবার প্রতি মেয়ের আসক্তিকে কি বলবো? বাবার প্রতি মেয়ের আসক্তিকে কি বলবো তাহলে? বাবার প্রতি মেয়ের আসক্তিকে বলবো ইলেকট্রা কমপ্লেক্স। ঠিক আছে, ইলেকট্রা কমপ্লেক্স। তারপরে প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা বলছে ভাইগোটস্কির তত্ত্ব অনুযায়ী কোনো শিশু যখন নিজের কাজ বা আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের সাথে কথা বলে তখন তাকে কি বলা হয়? অপশনগুলো দেখো, ক বলছে সামাজিক গঠন, খ হচ্ছে আত্মগঠন বা প্রাইভেট স্পিচ, গ বলছে অহংকেন্দ্রিক গঠন, খ বলছে নিয়মতান্ত্রিক গঠন। এখানে সঠিক আনসারটা কি হবে? এখানে সঠিক আনসারটা হবে আত্মগঠন বা প্রাইভেট স্পিচ। এটা কখন হয়? এটা হচ্ছে 7 বছরের আগে, যখন শিশুরা নিজেই নিজের সাথে কথা বলে তখন হয় প্রাইভেট স্পিচ বা আত্মগঠন। আর 7 বছরের পরে যখন সেই কথনকে বাইরে আর প্রকাশ করে না, ঠিক আছে, তখন সেটাকে বলবো স্বকথন। সেটা হবে 7 বছরের পর, স্বকথন বা ইনার স্পিচ। এটা মনে রাখবে। আত্মকথন হবে 7 বছরের আগে, আর স্বকথন হবে 7 বছরের পরে। স্বকথনকে বলা হয় ইনার স্পিচ, আত্মকথনকে বলা হয় প্রাইভেট স্পিচ। এই দুটো মনে রাখবে। তারপরেরটা দেখে নাও। পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা বলছে ভাইগোটস্কির শিকন তত্ত্বে শিক্ষার্থী যখন কোনো কাজ নিজে করতে পারে না এবং শিক্ষক বা কোনো দক্ষ ব্যক্তি তাকে সমস্যা সমাধানে যে আংশিক বা সামগ্রিক সাহায্য করেন তাকে কি বলা হয়? অপশনগুলো দেখো, বলছে ZPD জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অপশন খ বলছে ZAD জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অপশন গ বলছে স্ক্যাফোল্ডিং, আর অপশন খ বলছে MKO বা মোর নলেজেবল আদার। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? যখন কেউ আংশিকভাবে সাহায্য করবে, কোনো MKO যখন আংশিকভাবে সাহায্য করবে, সেটা কোন স্তরে হয় সেটাকে কি বলবো? সেটা হবে ZPD জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা তাহলে কি? যেটা শিশু একা একাই করতে পারবে, একা একাই করতে পারে, সেটা হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিংটা কি? স্ক্যাফোল্ডিংটা ZPD তে ঘটে। ঠিক আছে, ZPD তে স্ক্যাফোল্ডিং ঘটে। যখন MKO সাহায্য করবে এই ZPD তে, সেই পদ্ধতিকে বলবো স্ক্যাফোল্ডিং। এবার তোমরা 2 নম্বরের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্নটা বলছে নির্মিতিবাদ কি? আনসারটা দেখে নাও। নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম হলো একটি আধুনিক শিক্ষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা মনে করে জ্ঞান কোনো নিষ্ক্রিয় বিষয় নয় যা বাইরে থেকে শিক্ষার্থীর মনে চাপিয়ে দেওয়া যায়, বরং শিক্ষার্থীরা তাদের পূর্ব অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক পরিবেশের সাথে সক্রিয় মিথস্ক্রিয়া বা যোগাযোগের মাধ্যমে নিজের জ্ঞান নিজে গঠন বা নির্মাণ করে। তারপরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা দেখে নাও, ZPD কি?
আনসারটা দেখো, জেডপিডির পুরো কথা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বাংলায় সেটা কি বলবো? বাংলাতে বলবো সন্নিহিত বিকাশের সীমা। সন্নিহিত বিকাশের সীমা। এটি মনোবিজ্ঞানী লেভ ভাইগটস্কির একটি গুরুত্বপূর্ণ ধারণা। এর অর্থ হলো একটি শিশু সাহায্য ছাড়া নিজে নিজে যতটুকু কাজ করতে পারে এবং কোনো শিক্ষক বা দক্ষ ব্যক্তির সহায়তায় সম্ভাব্য যতটুকু করতে সক্ষম, এই দুয়ের মধ্যবর্তী যে দূরত্বের অঞ্চল তাকেই জেডপিডি বলা হয়। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে পরিণমনের দুটি বৈশিষ্ট্য লিখুন। উত্তরটা দেখে নাও। পরিণমন বা ম্যাচুরেশন এর দুটি প্রধান বৈশিষ্ট্য নিচে দেয়া হলো। প্রথম পয়েন্টটা হচ্ছে স্বভাবজাত ও জৈবিক প্রক্রিয়া। পরিণমন হলো একটি স্বতঃস্ফূর্ত এবং অভ্যন্তরীণ শারীরিক প্রক্রিয়া, যা কোনো বিশেষ অনুশীলন বা কৃত্রিম প্রচেষ্টা ছাড়াই বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই ঘটে। পরবর্তী পয়েন্টটা কি? সর্বজনীনতা। এই পয়েন্টে কি বলছে? পরিবেশ বা সংস্কৃতির ভিন্নতা থাকলেও সমস্ত স্বাভাবিক শিশুর ক্ষেত্রে পরিণমনের সাধারণ ধারা ও গতি প্রকৃতিগতভাবে একই রকম হয়ে থাকে। তারপরের প্রশ্নটা দেখো, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? দেখে নাও। উত্তরটা দেখো, বৃদ্ধি। বৃদ্ধিতে কি লেখা আছে? শিশুর শরীরের আকার, আয়তন, উচ্চতা এবং ওজনের মতো বাহ্যিক ও পরিমাণগত স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। যেমন শিশুর হাত পা লম্বা হওয়া। তারপরে কি? বিকাশ। বিকাশ বলতে কি বোঝানো হয়? বৃদ্ধির ফলে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার কারণে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক আচরণের যে গুণগত ও কার্যগত পরিবর্তন ঘটে তাকে বিকাশ বলে। যেমন শিশুর কথা বলতে শেখা বা বুদ্ধি বাড়া। তারপরে প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলছে স্মৃতির উপাদানগুলি কি কি? এর উত্তরটা দেখে নাও। বলছে স্মৃতির প্রধান 4টি উপাদান বা স্তর রয়েছে। প্রথম স্তরটা কি? প্রথম স্তর হচ্ছে শিখন। শিখন বলতে কি বোঝাচ্ছে? কোনো নতুন তথ্য বা অভিজ্ঞতা প্রথমবার মস্তিষ্কে গ্রহণ করা। তার পরবর্তী পয়েন্টটা কি? সংরক্ষণ। সংরক্ষণ বলতে কি বোঝাচ্ছে? অর্জিত সেই শিখন বা অভিজ্ঞতাকে মনের মধ্যে ধরে রাখা। তার পরবর্তী পয়েন্টটা কি? পরবর্তী পয়েন্ট হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেক বলতে কি বোঝাচ্ছে? পূর্বে শেখা বিষয়কে প্রয়োজন অনুযায়ী মনে মনে স্মরণ করা। তার পরবর্তী পয়েন্টটা কি? প্রত্যভিক্ষা। এখানে কি বোঝাচ্ছে? প্রত্যভিক্ষা হচ্ছে আগে দেখা বা চেনা কোনো বস্তুকে বা তথ্যকে পুনরায় সামনে দেখলে চিনে নেওয়া। পরের প্রশ্নটা বলছে স্কিমা কি? উত্তরটা দেখে নাও। মনোবিজ্ঞানী জা পেঁয়াজের মতে স্কিমা হলো কোনো নির্দিষ্ট মুহূর্তে অর্জিত তথ্যের সংগঠিত রূপ। এটি মানুষের অভিজ্ঞতার একটি মানসিক কাঠামো। মানুষ পরিবেশ থেকে যা শেখে তা মস্তিষ্কে এই কাঠামো আকারে জমা হয়। অভিজ্ঞতার বৃদ্ধির সাথে সাথে এই কাঠামো পরিবর্তিত ও সম্প্রসারিত হয়। তারপরে পরের প্রশ্নটা হচ্ছে চলন বিকাশের কয়টি পর্যায় ও কি কি? উত্তরটা দেখে নাও। চলন বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট হলো শিশুর অঙ্গ সঞ্চালনের ক্ষমতা। এর প্রধান দুটি পর্যায় নিচে দেয়া হলো। প্রথম পর্যায় কি? প্রথম পর্যায় হচ্ছে স্থূল চলন বিকাশ বা গ্রস মোটর। বড় পেশির ব্যবহার,
যেমন হামাগুড়ি দেয়া, বসা, হাঁটা। তার পরের পর্যায়টা কি? তার পরের পর্যায় বলছে সূক্ষ্ম চলন বিকাশ বা ফাইন মোটর। ছোট পেশির ব্যবহার, যেমন পেন্সিল ধরা, লেখা এবং ছবি আঁকা। তার পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা দেখে নাও। প্রক্ষোভ বলতে কি বোঝায়? শিশুদের প্রক্ষোভের দুটি বৈশিষ্ট্য লিখুন। উত্তরটা দেখে নাও। প্রক্ষোভ কোনো উদ্দীপকের প্রভাবে মানুষের স্বাভাবিক মানসিক অবস্থার যে তীব্র আলোড়ন বা পরিবর্তন ঘটে তাকে প্রক্ষোভ বা ইমোশন বলে। যেমন ভয়, রাগ, আনন্দ। শিশুদের প্রক্ষোভের দুটি বৈশিষ্ট্য হলো, প্রথম পয়েন্টটা ক্ষণস্থায়ী। শিশুদের প্রক্ষোভ খুব দ্রুত পরিবর্তিত হয়। এইমাত্র কাঁদলে একটু পরেই আবার হেসে ফেলে। পরবর্তী পয়েন্টটা কি? পরবর্তী পয়েন্টটা বলছে তীব্রতা। বলছে শিশুদের প্রক্ষোভের প্রকাশ অত্যন্ত প্রকাশ্য ও অনিয়ন্ত্রিত হয়। তারপরে প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা বলছে বিদ্যালয় কিভাবে সামাজিক বিকাশে সাহায্য করে? উত্তরটা দেখো। বিদ্যালয় শিশুর সামাজিকীকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। বিদ্যালয় যেভাবে সাহায্য করে সেগুলো কি কি? প্রথম পয়েন্টটা কি? মিথস্ক্রিয়া। সহপাঠীদের সাথে মেলামেশার মাধ্যমে শিশু সহযোগিতা ও সহমর্মিতা শেখে। পরবর্তী পয়েন্টটা কি? নিয়মানুবর্তিতা। বিদ্যালয়ে নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে শিশু সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে। তারপরে প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা বলছে সেলফ কন্ট্রোল কি? উত্তরটা দেখে নাও। সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ হলো নিজের আবেগ, আচরণ এবং তাৎক্ষণিক ইচ্ছাকে পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে নিয়ন্ত্রণ করার মানসিক ক্ষমতা। এটি শিশুকে ক্ষতিকর আচরণ থেকে বিরত রাখে। এটি দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করে। তার পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা বলছে ইন্টারনালাইজেশন কি? আনসারটা দেখে নাও। ইন্টারনালাইজেশন বা আভ্যন্তরীণকরণ হলো একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যক্তি বাইরের সমাজের নিয়মকানুন, নৈতিক মূল্যবোধ বা সংস্কৃতিকে নিজের মনের গভীরে আপন করে নেয়। এর ফলে ব্যক্তি কোনো বাহ্যিক চাপ ছাড়াই নিজের বিবেক অনুযায়ী সামাজিক নিয়মগুলো মেনে চলে। তারপরেরটা দেখো। পরের প্রশ্ন হচ্ছে স্কিনারের বক্স কি? উত্তরটা দেখো। মনোবিজ্ঞানী বিএফ স্কিনার তার সক্রিয় অনুবর্তন তত্ত্ব পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের খাঁচা বা বাক্স ব্যবহার করেছিলেন তাকে স্কিনারের বাক্স বা স্কিনার বক্স বলা হয়। এই বাক্সের ভেতরে একটি লিভার বা বোতাম থাকতো, যা চাপলে স্বয়ংক্রিয়ভাবে খাদ্যবস্তু ভেতরে চলে আসতো। এটি প্রাণীর আচরণ পর্যবেক্ষণে ব্যবহৃত হতো। তারপর বলছে আত্মকেন্দ্রিক চিন্তন কাকে বলে? উত্তরটা দেখে নাও। চা পিয়াজের মতে প্রাক সক্রিয়তার স্তরে, যার বয়সসীমা 2 থেকে 7 বছর, এই স্তরে শিশুদের মধ্যে এক ধরনের চিন্তা ভাবনা দেখা যায়, যেখানে শিশু কেবল নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্বকে দেখে। সে মনে করে সে যেভাবে ভাবছে বা দেখছে বাকি সবাইও ঠিক সেইভাবেই দেখছে। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার এই অক্ষমতাকে আত্মকেন্দ্রিক চিন্তন বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং বলে। তার পরের প্রশ্নটা দেখো। খেলা কাকে বলে? উত্তরটা দেখে নাও। খেলা হলো শিশুর একটি সহজাত, স্বতঃস্ফূর্ত এবং আনন্দদায়ক প্রক্রিয়া, যা কোনো বাহ্যিক চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই শিশু নিজের খুশিতে করে থাকে। খেলার কোনো নির্দিষ্ট লক্ষ্য বা বস্তুগত লাভের আশা থাকে না। এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এস টাইপ ও আর টাইপ অনুবর্তন কাকে বলে? উত্তরটা দেখে নাও। মনোবিজ্ঞানী স্কিনার অনুবর্তনকে দুটি ভাগে ভাগ করেছেন। কি কি? একটা এস টাইপ, একটা হচ্ছে আর টাইপ।
এস টাইপটা কি? এই অনুবর্তনে উদ্দীপক নির্দিষ্ট থাকে বা স্টিমুলাস নির্দিষ্ট থাকে এবং নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ঘটে। প্যাভলভের ক্লাসিক্যাল অনুবর্তনটি হচ্ছে এস টাইপ। আর আর টাইপটা কি? এই অনুবর্তনের কোনো নির্দিষ্ট উদ্দীপক থাকে না। প্রাণী প্রথমে প্রতিক্রিয়া দেখায় এবং বা রেসপন্স দেখায় এবং পরে পুরস্কার বা রিইনফোর্সমেন্ট পায়। স্কিনারের সক্রিয় অনুবর্তন হচ্ছে আর টাইপ। তারপরেরটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে সর্বপ্রাণ বা চিন্তন কি? উত্তরটা দেখো, শৈশবে শিশুদের মনের এমন এক মানসিক অবস্থা বা চিন্তন যার ফলে তারা সমস্ত জড় বস্তুকেও সজীব বা জীবিত বলে মনে করে। একে সর্বপ্রাণবাদ বলে। যেমন কোনো শিশু মেঝেতে পড়ে গিয়ে ব্যথা পেলে মেঝেটিকে মারলে সে শান্ত হয়, কারণ সে মনে করে মেঝেটিরও প্রাণ আছে আর সেও ব্যথা পাচ্ছে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে শিশুদের মনের ভয়ের সঞ্চার হয় কিভাবে? উত্তরটা দেখো, শিশুদের মধ্যে জন্মগতভাবে তীব্র আওয়াজ বা হঠাৎ পড়ে যাওয়ার মতো বিষয় থেকে স্বাভাবিক ভয়ের সৃষ্টি হয়। তবে বয়স বাড়ার সাথে সাথে পরিবেশের ক্ষতিকর অভিজ্ঞতা, ভূতের গল্প বা বড়দের ভয় দেখানোর কারণে নতুন নতুন বিষয়ে ভয়ের সঞ্চার বা কন্ডিশনিং ঘটে। তারপরে প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে গেস্টাল্ট শব্দের অর্থ কি? এই মতবাদের প্রবক্তা কারা? উত্তরটা দেখে নাও। অর্থ, গেস্টাল্ট একটি জার্মান শব্দ। এর সাধারণ অর্থ হলো অবয়ব, আকার, কাঠামো বা সমগ্রতা। প্রবক্তা, এই মনস্তাত্ত্বিক মতবাদের প্রধান প্রবক্তারা হলেন জার্মান মনোবিজ্ঞানী ম্যাক্স ওয়ার্থিমার, ওলফগ্যাং কোহলার এবং কার্ট কফকা। তাহলে কারা কারা? ওয়ার্থিমার, কোহলার আর কফকা। তারপরে প্রশ্নটা দেখে নাও। বলছে আত্মীকরণ ও সহযোজন কাকে বলে? উত্তরটা দেখে নাও। মনোবিজ্ঞানী জাপিয়াজের মতে জ্ঞানমূলক অভিযোজনের দুটি প্রধান প্রক্রিয়া হলো, একটা কি আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, নতুন কোনো অভিজ্ঞতা বা তথ্যকে শিশুর পরবর্তী চেনা কোনো ধারণা বা মানসিক কাঠামোর সাথে সরাসরি যুক্ত করার প্রক্রিয়া হচ্ছে আত্মীকরণ। আর সহযোজনটা কি? সহযোজনটা হচ্ছে একে বলছে অ্যাকোমোডেশন। এটা কি? নতুন কোনো তথ্য বা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য শিশুর নিজের আগের ধারণাকে পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার প্রক্রিয়া। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন বলছে প্রেষণা কাকে বলে? উত্তরটা দেখো, প্রেষণা বা মোটিভেশন হলো মানুষের ভেতরের একটি অভ্যন্তরীণ তাড়না বা মনস্তাত্ত্বিক চালিকা শক্তি। এই শক্তি ব্যক্তিকে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য নির্দিষ্ট আচরণ করতে উদ্দীপিত, পরিচালিত এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সক্রিয় রাখে। তারপরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা দেখো, শিশুদের মধ্যে ক্রোধের বহিঃপ্রকাশ হয় কিভাবে? উত্তরটা দেখে নাও। শিশুরা তাদের রাগ বা ক্রোধ সাধারণত অত্যন্ত প্রত্যক্ষ ও অনিয়ন্ত্রিতভাবে প্রকাশ করে। এর বহিঃপ্রকাশের সাধারণ রূপগুলো হলো জোরে জোরে হাত পা ছোড়া, মাটিতে শুয়ে পড়া, পা ধাপানো, চিৎকার বা কান্না করা, জিনিসপত্র ছুঁড়ে ফেলা কিংবা অন্যকে আঘাত করা। তারপরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে অপানুবর্তন কি? উত্তরটা দেখে নাও। অনুবর্তনের পর যদি কোনো প্রাণীর সামনে দীর্ঘ সময় ধরে কেবল কৃত্রিম উদ্দীপক যেমন ঘণ্টাধ্বনি বারবার উপস্থাপন করা হয় এবং স্বাভাবিক উদ্দীপক যেমন খাদ্য আর না দেয়া হয়, তবে একসময় প্রাণীর অর্জিত প্রতিক্রিয়াটি যেমন লালাক্ষরণ সেটা বন্ধ হয়ে যায়। অনুবর্তিত প্রতিক্রিয়ার এই বিলুপ্তি বা হারিয়ে যাওয়াকেই অপানুবর্তন বলে। তারপরে প্রশ্নটা দেখো, একাকী খেলা ও সমান্তরাল খেলা কাকে বলে? একাকী খেলাটা কি?
একাকী খেলাটা বলছে যখন যখন একটি শিশু অন্য শিশুদের কাছাকাছি থাকা সত্ত্বেও তাদের সাথে কোনো যোগাযোগ না করে সম্পূর্ণ নিজের মতো একা একা খেলে, তখন তাকে একাকী খেলা বলে। আর সমান্তরাল খেলা কাকে বলে? সমান্তরাল খেলা হচ্ছে যখন শিশুরা একই জায়গায় কাছাকাছি বসে একই ধরনের খেলনা দিয়ে খেলে, কিন্তু একে অপরের খেলায় কোনো হস্তক্ষেপ বা একসাথে মিথস্ক্রিয়া করে না, তখন তাকে সমান্তরাল খেলা বলে। তারপরে প্রশ্নটা দেখো, বলছে যোগাযোগের উপাদানগুলি কি কি? উত্তরটা দেখো, একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থার প্রধান উপাদানগুলি নিচে দেয়া হলো। প্রথমটা কি? প্রথম উপাদান হচ্ছে প্রেরক। উত্তরটা কি হবে? যিনি বার্তা বা তথ্য পাঠান তাকে বলছে প্রেরক। তার পরের পয়েন্টটা দেখো, পরের উপাদান হচ্ছে বার্তা। বার্তাটা মেসেজ বা বার্তাটা কি? যে তথ্য বা ধারণা পাঠানো হচ্ছে সেটাকে বলছে বার্তা। তারপর হচ্ছে মাধ্যম। মাধ্যমটা বলতে কি বোঝাচ্ছে? মিডিয়াম বা চ্যানেল। যার সাহায্যে বার্তা পাঠানো হয় সেটাকে মাধ্যম বলে, যেমন ভাষা, চিঠি, ফোন। তারপরের উপাদানটা কি? গ্রাহক বা রিসিভার। যিনি বার্তাটি গ্রহণ করেন তাকে বলবো গ্রাহক। তারপর হচ্ছে প্রতিক্রিয়া বা ফিডব্যাক। এটা কি? বার্তা পাওয়ার পর গ্রাহকের দেয়া উত্তর। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে বহুভাষিক শ্রেণীকক্ষ কাকে বলে? এই শ্রেণীকক্ষে শিক্ষকের দুটি গুরুত্ব লিখুন। এর উত্তরটা দেখো, বহুভাষিক শ্রেণীকক্ষ যে শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষা, সংস্কৃতি বা ভিন্ন মাতৃভাষার ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করে তাকে বহুভাষিক শ্রেণীকক্ষ বলে। শিক্ষকের গুরুত্ব। শিক্ষক সমস্ত শিক্ষার্থীর মাতৃভাষাকে সম্মান জানিয়ে পাঠদান করবেন, যাতে কেউ পিছিয়ে না পড়ে। বহুভাষিকতাকে সমস্যা না ভেবে এটিকে একটি শিক্ষণীয় সম্পদ বা সুযোগ হিসেবে ব্যবহার করবেন। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি? শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লিখুন। উত্তরে দেখো, শিখন ও পরিণমনের প্রধান দুটি পার্থক্য নিচে দেয়া হলো। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে প্রচেষ্টা ও অনুশীলন। শিখনের জন্য সক্রিয় অনুশীলন, প্রচেষ্টা ও উদ্দীপকের প্রয়োজন হয়। অন্যদিকে পরিণমন হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যা কোনো বিশেষ অনুশীলন ছাড়াই বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই ঘটে। তার পরবর্তী পয়েন্টটা দেখো, মানসিক স্তর। শিখন মূলত একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা বুদ্ধিমত্তা ও আগ্রহের ওপর নির্ভর করে, কিন্তু পরিণমন হলো পুরোপুরি একটি জৈবিক ও শারীরিক পরিপক্কতার প্রক্রিয়া। তারপরে প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে শিখনের অন্তর্দৃষ্টি কাকে বলে? উত্তরটা দেখে নাও। গেস্টালবাদীদের মতে কোনো সমস্যার সমাধান যখন ধাপে ধাপে বা বারবার ভুল ও প্রচেষ্টার মাধ্যমে না হয়ে হঠাৎ করে সমস্যার সামগ্রিক রূপটি বোঝার মাধ্যমে মনের মধ্যে সমাধান ভেসে ওঠে, তখন তাকে অন্তর্দৃষ্টি বা ইনসাইট বলে। অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখার এই প্রক্রিয়াকেই শিখনের অন্তর্দৃষ্টিমূলক শিখন বলা হয়। তারপরে প্রশ্নটা দেখো, জেন্ডার রোল কি? উত্তরটা দেখে নাও। জেন্ডার রোল বা লিঙ্গগত ভূমিকা হলো সমাজ ও সংস্কৃতি কর্তৃক নির্ধারিত কতগুলি আচরণ, বৈশিষ্ট্য, প্রত্যাশা ও দায়িত্ব, যা পুরুষ বা নারী হিসাবে কোনো ব্যক্তির কাছ থেকে সমাজ আশা করে। যেমন মেয়েদের পুতুল খেলা বা ছেলেদের গাড়ি খেলাকে সমাজ স্বাভাবিকভাবে মনে করে। এটি জেন্ডার রোলের উদাহরণ। পরের প্রশ্নটা কি? প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি কি? উত্তরটা দেখো, মনোবিজ্ঞানী থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক বন্ধন বা সংযোগ স্থাপনের মাধ্যমেই শিখন সম্পন্ন হয়। কোনো সমস্যার সমাধানে প্রাণী বারবার প্রচেষ্টা করে এবং ভুল সংশোধনের মাধ্যমে
একসময় সঠিক আচরণটি আয়ত্ত করতে শেখে। একেই প্রচেষ্টা ও ভুল তথ্য বলা হয়। পরের প্রশ্নটা দেখো, টার্ন টেকিং কি? উত্তরটা দেখে নাও। টার্ন টেকিং হলো ভাষা ব্যবহার ও কথোপকথনের একটি সামাজিক নিয়ম। এর অর্থ হলো কথোপকথনের সময় যখন একজন কথা বলবে, অন্যজন তখন মনোযোগ দিয়ে শুনবে এবং প্রথম জনের কথা শেষ হলেই তবেই দ্বিতীয় জন নিজের বক্তব্য প্রকাশ করবে। এটি একটি সফল যোগাযোগের অন্যতম প্রধান শর্ত। তারপরে প্রশ্নটা দেখো, বহুভাষিক শ্রেণীকক্ষের যে কোনো দুটি সমস্যা ও দুটি সুবিধা উল্লেখ করুন। দুটি সমস্যা কি কি? ভাষার ভিন্নতার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ে বাধা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। একই সাথে বিভিন্ন ভাষার উপযোগী শিক্ষণ প্রদীপন বা টিএলএম বা পাঠ্যপুস্তক তৈরি করা বেশ কঠিন। আর দুটো সুবিধা কি কি? শিশুরা খুব কম বয়সেই সহপাঠীদের কাছ থেকে একাধিক ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পায়। এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, পরম সহিষ্ণুতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে। প্রতি প্রশ্নটা দেখো, শেপিং কি? উত্তরটা দেখে নাও। বিএফ স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের একটি অন্যতম কৌশল হলো শেপিং বা আচরণের রূপদান। এর মাধ্যমে প্রাণীর কোনো কাঙ্ক্ষিত জটিল আচরণকে একেবারে না শিখিয়ে ছোট ছোট ধাপে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রতিটি সঠিক পদক্ষেপের জন্য পুরস্কার বা রিইনফোর্সমেন্ট দেয়া হয়। তারপরে প্রশ্নটা দেখো, বলছে শিশুর আধ্যাত্মিক বিকাশ কাকে বলে? উত্তরটা দেখে নাও। শিশুর আধ্যাত্মিক বিকাশ বলতে শিশুর ভেতরের এমন এক মনস্তাত্ত্বিক গুণাবলীর বিকাশকে বোঝায় যার মাধ্যমে সে নিজের জীবনের উদ্দেশ্য, নৈতিক মূল্যবোধ, ভালোবাসা, পরম সত্য এবং নিজের চারপাশের জগতের সাথে এক গভীর আত্মিক সম্পর্ক উপলব্ধি করতে শেখে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই ভিডিওর পরবর্তী পার্টটা আলাদাভাবে আপলোড করে দেব।